অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামগুলো সংস্কারের জন্য এনএসসিকে আহ্বান বিসিবির। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি ইস্যুতে আগামী বোর্ড সভায় তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা। মাঠটিকে কিভাবে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করা যায় সেটা নিয়ে কাজ করছি। বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এগুলি অনেক সহায়ক হয়ে যাবে। নারী ক্রিকেটারদের সুখবর দিল বিসিবি। রাজনৈতিকভাবে নয়, আন্তর্জাতিক সিরিজে লিয়াজু অফিসার পদে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞ ক্রিকেটাররা, সিদ্ধান্ত বোর্ডের। লা লিগায় সেল্টা ভিগোকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে বার্সেলোনা। ইয়ামালের ইনজুরিতে দুশ্চিন্তা। ইপিএলে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের রাজত্ব ম্যানচেস্টার সিটির। এবং বিশ্বকাপ ফুটবল শুরুর আগে নতুন বিতর্কে যুক্তরাষ্ট্র। ইরানকে বাদ দিয়ে ইতালিকে অন্তর্ভুক্তের জন্য ফিফাকে প্রস্তাব ট্রাম্পের বিশেষ দূতের, খবর গণমাধ্যমে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এই মুহূর্তে চট্টগ্রামের বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পার্থ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে আজকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এটি কিন্তু অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এর কারণ হচ্ছে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ 26 রানে হেরে গিয়েছিল, তবে এর পরের ম্যাচে ঢাকায় কিন্তু দুর্দান্ত কামব্যাক করে টাইগাররা। সেক্ষেত্রে 6 উইকেটের অসাধারণ জয় নিয়েছিল বাংলাদেশ। সেই কারণে আজকে সাগরপাড়ের স্টেডিয়ামে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচ জয় পেতে কিন্তু দুই দলেই কিন্তু মরিয়ে, এবং আমরা গতকাল অনুশীলনে যেমনটি দেখেছিলাম এবং দুই দলের আসলে সদস্যরা যেমন কথা বলেছিলেন তেমনি আমরা আজকের এই ম্যাচটিতে কিন্তু জিততে দুই দলই কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করছেন। একটু আজকে সকালে কিন্তু টস ভাগ্য বাংলাদেশের নেই বললেই চলে। গত দুটি ম্যাচের মতো আজকেও কিন্তু টসে জিততে পারেনি মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে টসে কিন্তু বাংলাদেশের আজকে প্রথমে ব্যাটিংয়ে যায় এবং সেক্ষেত্রে ব্যাটিংয়ের শুরুতে বাংলাদেশ কিন্তু তেমন একটা ভালো করতে পারেনি। শুরুতেই কিন্তু সাইফ, তানজিদ এবং আমরা দেখেছি সৌম্য সরকার 32 রানের মধ্যে কিন্তু আউট হয়ে গেছে। সৌম্য কিছুটা ভালো খেলার আশার আলো দেখালো, কিন্তু 18 রানে তিনি কিন্তু প্যাভিলিয়নে ফেরত যান। এরপরে কিন্তু আসলে একটি বড় পার্টনারশিপের বিষয়টি আমরা যেমনটি দেখেছি, লিটন এবং শান্ত মিলে কিন্তু আমরা দেখেছি 50 রানেরও বেশি একটি পার্টনারশিপ তারা গড়ে তুলেছেন। সেক্ষেত্রে আমরা জানি চট্টগ্রামের যে সাগরপাড়ের স্টেডিয়াম এটি কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট এবং এখানে সবসময় কিন্তু বড় স্কোর হয় এবং এটি টাইগারদের জন্য লাকি গ্রাউন্ড হিসেবেও পরিচিত। সেক্ষেত্রে এই দুই ব্যাটসম্যান যদি ভালো খেলতে পারে এবং এরপরেও যারা ব্যাটসম্যানরা রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছে, তৌহিদ হৃদয় রয়েছে, একটি যদি বড় স্কোর হতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আজকের যে সাগরপাড়ের যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না। একটু যদি দর্শকদের কথা বলি, প্রচণ্ড আসলে গরম রয়েছে বন্দরনগরী চট্টগ্রামে এবং প্রচণ্ড খরতাপও কিন্তু এখানে রয়েছে। সেই গরমকে উপেক্ষা করে আমরা দেখেছি দর্শকদের অল্প অল্প দর্শক কিন্তু এখানে আসছেন, তবে দর্শকের উপস্থিতি কিন্তু এখন অনেকটাই কম। তবে যারা আসছেন তারা প্রত্যাশা করছেন বাংলাদেশ দল আজকের ম্যাচে জয় পাবে। সেক্ষেত্রে চট্টগ্রামে বাংলাদেশ দল সিরিজ জয় করবে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সেক্ষেত্রে তারা বলছেন যারা ব্যাটসম্যান লিটন এবং শান্ত এই মুহূর্তে ক্রিজে রয়েছেন, সেক্ষেত্রে বাংলাদেশ দল বড় স্কোর করবে এই প্রত্যাশাটুকুই করছেন চট্টগ্রামের টাইগার ভক্তরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরপাড়া স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। সহকর্মী পার্থ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সবশেষ খবর। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অধিনায়ক লিটন দাসের কাছ থেকে পেয়েছেন শুভকামনা। লাল সবুজের জার্সিতে সেরাটা দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান 28 বছর বয়সী ক্রিকেটার। সিলেট থেকে অপু বণিকের ছবিতে থাকছে বিস্তারিত। রাজশাহীতে বিসিএল এর লঙ্গার ভার্সন নিয়ে ব্যস্ততার মাঝেই পেয়েছিলেন স্বপ্ন পূরণের খবরটা। লাল সবুজের জার্সিতে খেলার খবর পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অন্য সবার মতো বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে নয়, বরং সাকলাইনের শুরু হয়েছিল টেপ টেনিস ক্রিকেট দিয়ে। সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20 দলে সুযোগ পেয়ে। বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর অধিনায়ক লিটন দাস ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সাকলাইনকে। এ অনুভূতি তার কাছে বিশেষ। বাবা নেই, মা ভালোবেসে পরামর্শ দিয়েছেন পা যেন সবসময় মাটিতেই থাকে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেমন একটা সুযোগ দিয়েছেন। ফোন দিয়েছিলাম, আমাদের সাথে কথা হয়েছে যে ইনশাল্লাহ দেখা হবে।
আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকি, অনেক লম্বা যেতে হবে, সুযোগ যেতে এসেছে কাজে লাগানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। গত বছর এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন। পেস বোলিংয়ের পাশাপাশি দ্রুত গতিতে রান তোলাতেও পারদর্শী সৈয়দপুরের এই ক্রিকেটার অভিষেক স্মরণীয় করে রেখে দিতে চান নির্বাচকদের আস্থার প্রতিদান। মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে তাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা মাঠে প্রমাণ করতে চান 28 বছর বয়সী এই ক্রিকেটার। মুখিয়ে আছেন মুস্তাফিজের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ারের জন্য। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়ার। যেহেতু বড়বারে নেই তো চেষ্টা করবো ওনাদের জায়গাটা ফুলফিল আপ করার, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। প্রিয় শিষ্যের জাতীয় দলের সুযোগ পায় গর্বিত নর্থ জোনের কোচ হান্নান সরকার। টি-20 দলে মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে সাকলাইন রিপনদের মতো নতুনদের বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। তার বোলিং ভেরিয়েশন বা তার বোলিংয়ের যে অ্যাবিলিটি, সেটার সঙ্গে ব্যাটিংয়ের এই যে কিছু পাওয়ার হিটিং অ্যাবিলিটি, সেটা ইনক্লুড হয়েই কিন্তু টিমে ইনক্লুড করা। সো আমার মনে হয় যে ভালো একজন অলরাউন্ডার অপশন হিসেবে সে নিজেকে ডোমেস্টিক ক্রিকেটে প্রমাণ করেছে। এখন আমরা অপেক্ষায় যে আসলে ইন্টারন্যাশনাল কেমন করে সেটা দেখতে হবে। যেই পারফরমেন্সের কারণে আজকে দলে চান্স পেয়েছেন, সেই পারফরমেন্সটার সঙ্গে আমি খুব অতপ্রতভাবে জড়িত ছিলাম, যেহেতু বিপিএলের পারফরমেন্সটা এখানে কাউন্ট করা হয়েছে। সো অবশ্যই তো ভালো লাগা কাজ করে। 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ সামনে রেখে বোর্ডের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেন হান্নান সরকার। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের হাতে 2 বছর প্রায় সময় রয়েছে। সো সেই জায়গা থেকে এখন কিছু জায়গায় হয়তো চিন্তাভাবনা সিলেক্টররা করা শুরু করেছেন ফর লং রানে। এটা একটা রাইট সিদ্ধান্ত আমার জায়গা থেকে যদি আমি বলি, অ্যাজ এ কোচ বলেন, ফরমার সিলেক্টর বলেন, সেই জায়গা থেকে আমার মনে হয় খুব ভালো একটা মুভ। পারভিন আক্তার, সময় সংবাদ। সাধুবাদ দিতে। অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামগুলোতে সংস্কার কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে আহ্বান জানিয়েছে ক্রিকেট বোর্ড। বুধবার এনএসসিতে মিটিং করেছেন বিসিবি কর্মকর্তারা, যেখানে মূল আলোচ্য ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার। জুলাইয়ে ওই ভেন্যুতে নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের। জাতীয় ক্রীড়া পরিষদে ক্রিকেট বোর্ড কর্তারা বুধবার ভেন্যু সংস্কারের বিষয়ে এনএসসির সঙ্গে বিসিবি গ্রাউন্ডস কমিটির বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। বিএনপি সরকার গঠনের পর সুদিন ফিরতে শুরু করেছে শহীদ চান্দু স্টেডিয়ামের। রাজনৈতিক কারণে চরম অবহেলিত থাকা ভেন্যুটি এরই মধ্যে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি কর্তারা। সবশেষ 2 দশক আগে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া স্টেডিয়ামকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছেন নীতি নির্ধারকরা। আনফরচুনেটলি 2007 সালের পরে এখন পর্যন্ত এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। লাইটগুলি খুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার থেকে শুরু করে মাঠের অবস্থা অত্যন্ত করুণ। 2025 সালের অক্টোবরে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের ম্যাচ দিয়ে প্রায় 16 বছর পর বয়সভিত্তিক আন্তর্জাতিক খেলা ফেরে বগুড়ায়। এছাড়া জাতীয় লিগেরও বেশ কিছু ম্যাচ হয়েছে সেখানে। বছর দেড়েকের মধ্যে সিনিয়র পর্যায়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরানোর ব্যাপারেও আশাবাদী বিসিবি। তবে তার আগে রয়েছে ঘরোয়া ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ। আগামী জুলাই মাসে উইমেন বিপিএল হবে, সেটাকে কেন্দ্র করে আমরা ফার্স্ট ফেজে কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, যে কাজগুলি করলে এই খেলাগুলি স্মুথলি চালানো যাবে এবং পরবর্তীতে সেকেন্ড ফেজে আমাদের আন্তর্জাতিক মাঠের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি আমরা করব। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের আলোচিত মাটি চুরি ইস্যুতে শিগগিরই গঠন করা হবে তদন্ত কমিটি। এটার একটি সুষ্ঠু তদন্ত করার জন্য আগামী বোর্ড মিটিংয়ে আমি এটা তুলব, যাতে একটি তদন্ত কমিটি গঠন করে সত্যটা উদ্ঘাটিত হয়। ফতুল্লা, খুলনা ও রাজশাহীর মতো স্টেডিয়ামগুলোর সংস্কার কাজে এগিয়ে নিতেও এনএসসিকে অনুরোধ করেছে বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটারদের সুখবর দিল তামিম ইকবালের অ্যাডহক কমিটি। আন্তর্জাতিক সিরিজে এখন থেকে অগ্রাধিকার দেয়া হবে ক্রিকেটের অভিজ্ঞতাধারীদের। রাজশাহীতে ভেন্যু পরিদর্শন শেষে জানিয়েছেন কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ। বিসিবির দায়িত্ব পেয়ে ব্যস্ত সময় পার করছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। নীতি নির্ধারণী পর্যায়ে আনা হচ্ছে নানান রদবদল। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের দেয়া হচ্ছে অগ্রাধিকার।
নারী ক্রিকেটারদেরও দেয়া হচ্ছে নানান সুযোগ সুবিধা, বাড়ানো হয়েছে বেতন ভাতা, সাবেক অধিনায়কদের দেয়া হয়েছে ক্যাপ্টেন্স কার্ডের সম্মাননা। এবার আরও এক সুখবর নারী ক্রিকেটারদের জন্য, আন্তর্জাতিক সিরিজগুলোর সিকিউরিটি লিয়াজু অফিসার কিংবা সমন্বয়কের দায়িত্বে অগ্রাধিকার দেয়া হবে ক্রিকেটের অভিজ্ঞতাধারীদের। প্রত্যেকটা আন্তর্জাতিক বা ডোমেস্টিক ম্যাচে আমরা সবসময় কিছু লিয়াজন অফিসার বা সিকিউরিটি লিয়াজন অফিসার নিয়োগ দিয়ে থাকি। সবসময় আমরা এসএলও নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে দিয়ে থাকতাম, কিন্তু আমরা এখন একটা পাইলট প্রকল্প হিসাবে একটা প্রজেক্ট চালু করেছি বিসিবি সিকিউরিটি বিভাগ থেকে, যে নারী ক্রিকেটাররা বা ক্রিকেটের সাথে যে নারীরা জড়িত ছিল, সেটা হোক আন্তর্জাতিক বা বিভাগীয় বা লিগ হিসাবে, তাদেরকে আমরা এখন পাইলট ফেজে এসএলও হিসাবে নিয়োগ দিচ্ছি। ভেন্যু নিয়ে দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো হাতে নিয়েছে অ্যাডহক কমিটি। রাজশাহী, বগুড়ার মতো মাঠগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হয়ে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের কাজ সারতে চায় বিসিবি। কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো, সেগুলো যাতে আমরা অন্তত শুরু করে দিয়ে যেতে পারি। তবে বিপিএল নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বর্তমান অ্যাডহক কমিটির, বরং ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ভাগ্য নির্বাচিত বোর্ডের কাঁধে তুলে দিলেন সাইদ ইব্রাহিম আহমদ। বিপিএল নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমরা, আপনারা জানেনই, একটা অ্যাডহক বেসিসে এসেছি, তো আমরা দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে মন্তব্য না করাটাই ভালো হবে, কিন্তু কিছু উন্নয়নমূলক, কিছু সংস্কারমূলক কাজ আমরা শুরু করে দিয়ে দিতে যাচ্ছি। জুনের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রসঙ্গ, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আর্সেনালকে সরিয়ে ফের রাজত্ব ফিরে পেল ম্যানচেস্টার সিটি। বার্নলের মাঠে 1-0 গোলের কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। এদিকে লা লিগার শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। সেল্টা ভিগোকে 1-0 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে শেষ হলো আর্তেতার রাজত্ব। গানারদের 200 দিনের দীর্ঘ শ্রেষ্ঠত্বের অবসান ঘটালো সিটিজেনরা। বার্নলের মাঠে কষ্টার্জিত এক জয়ে টেবিলের শীর্ষে এখন গার্দিওলা বাহিনী। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ পাল্টা আক্রমণের রোমাঞ্চ। 5 মিনিটেই ডেডলক ভাঙেন আর্লিং হ্যালান্ড। জেরেমি ডোকুর থ্রুপাস থেকে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। আসরে এটি তার 24তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে 35তম গোল। শুরুর এই এক গোলের লিডই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল সিটি, তবে হল্যান্ডের শট পোস্টে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি। তবুও কাঙ্ক্ষিত 3 পয়েন্ট নিয়ে লিগের লাগাম এখন চ্যাম্পিয়নদের হাতেই। 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে সিটির অবস্থান সবার উপরে। সমান পয়েন্ট হলেও গোল করার সংখ্যায় পিছিয়ে থাকায় 2-এ নেমে গেছে আর্সেনাল। সিটির এই জয়ের দিনে বিষাদের ছায়া বার্নলে শিবিরে। এই পরাজয়ে লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে দলটির। 34 ম্যাচে মাত্র 20 পয়েন্ট নিয়ে টেবিলের 19 নম্বরে থাকা বার্নলে এখন নিরাপদ অঞ্চল থেকে 13 পয়েন্ট পিছিয়ে। এদিকে রাতে স্পটিফাই স্টেডিয়ামে এক অম্লমধুর সময় কাটালো বার্সেলোনা। ম্যাচ জিতলেও তাদের সঙ্গী এখন ইয়ামালের ইনজুরি শঙ্কা। ম্যাচের 39তম মিনিটে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কাতালান ক্লাবটি। সফল স্পট কিকে দলকে লিড এনে দেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। তবে গোলের আনন্দ ম্লান হয়ে যায় কয়েক মুহূর্তেই। গোল করার পরপরই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এই ফরওয়ার্ড। ক্লাসিকোর মাত্র 18 দিন আগে তার এই ইনজুরি বার্সার জন্য যেমন শঙ্কার, তেমনি বিশ্বকাপের মাত্র 50 দিন আগে বড় দুশ্চিন্তা স্পেনের। এর আগে ম্যাচের প্রথমার্ধে গ্যালারিতে এক দর্শক হৃদরোগে আক্রান্ত হলে প্রায় 20 মিনিট খেলা বন্ধ থাকে। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস বল জালে পাঠালেও ভিএআর তা বাতিল করে দেয়। শেষ পর্যন্ত ইয়ামালের এই একটা গোলই বার্সার 3 পয়েন্ট নিশ্চিত করেছে। লা লিগার শিরোপা জয়ের সমীকরণ এখন বার্সেলোনার হাতের মুঠোতে। পরের 2 ম্যাচ জিতলেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেই শিরোপার উৎসব সেরে ফেলতে পারবে ব্লগ রানারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। বাংলাদেশের কোচ হতে আবেদন করা 250 কোচের সংক্ষিপ্ত তালিকার কাজ শুরু বাফুফের। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রাধান্য পাবে হামজা সমিতদের মতামত। ফুটবল মাঠের লড়াই পরিণত হয়েছে ভূ রাজনীতির দাবার চালে। 2026 ফিফা বিশ্বকাপ শুরুর আগেই শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক বিতর্ক। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের মধ্যেই এবার আরও বড় ঘটনা ঘটালেন তার বিশেষ দূত পাওলো জাম্পোলি।
Lionel Messi of Argentina. বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের কূটনীতি এখন তুঙ্গে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাউলো জাম্পোলি সরাসরি ফিফাকে প্রস্তাব দিয়েছেন ইরানকে বিশ্বকাপ থেকে সরিয়ে সেখানে ঠাঁই দেয়া হোক 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। এই প্রস্তাবের নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের উপর ট্রাম্পের কড়া আক্রমণের জেরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে হোয়াইট হাউসের। ফিনান্সিয়াল টাইমসের দাবি, মেলোনির সঙ্গে সেই কূটনৈতিক ক্ষত মেটাতেই ইতালিকে বিশ্বকাপ ফেরানোর এই টোপ দিয়েছেন জাম্পোলি। জাম্পোলি নিজে ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় আজ্জুরিদের আভিজাত্যকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলেও মন্তব্য এসেছে প্রতিবেদনে। আমি ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট ইনফাতিনোকে প্রস্তাব দিয়েছি যেন ইতালিকে ইরানের স্থলাভিষিক্ত করা হয়। একজন ইতালীয় হিসেবে যুক্তরাষ্ট্র আয়োজিত এই টুর্নামেন্টে আর্জুরিদের দেখা আমার স্বপ্ন। 4 বারের শিরোপাধারী হিসাবে তাদের সেই যোগ্যতা রয়েছে। গত মার্চে বাছাই পর্বের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতালি। বরখাস্ত হন প্রধান কোচ, পদত্যাগ করেন ফেডারেশন প্রধান। তবে এবার আবারও আশা দেখতে শুরু করেছেন ইতালীয়রা, কারণ রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার অজুহাতে ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়ার দাবি জানিয়ে এসেছে। পাশাপাশি ফিফা থেকে সাড়া না পাওয়া পর্যন্ত অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাও বজায় রেখেছে তেহরান। তারা 2026 ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত এবং অংশ নিতে চায়। তবে হোয়াইট হাউস কিংবা ফিফা এখন পর্যন্ত এই বিতর্কিত প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। এর আগে অবশ্য ট্রাম্পের বিতর্কিত বিভিন্ন উদ্যোগ এবং মন্তব্যের পরও ইনফান্তিনো কথা বলেছেন ইরানের পক্ষেই। এবার অবশ্য সব সভ্যতা ভব্যতা অতিক্রম করে গেছে যুক্তরাষ্ট্র। সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়া একটি দেশকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার কূট পরিকল্পনায় যুক্ত হয়েছেন তারা। এখন দেখার বিষয় ফিফা কিভাবে সামাল দেয় পরিস্থিতি, কারণ ভূরাজনীতির এই মারপ্যাচে যে নিরপেক্ষতা হারানোর শঙ্কায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে আবেদন করা প্রায় 250 কোচের মধ্য দিয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ শুরু করেছে বাফুফে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে হামজা চৌধুরী এবং সমিত সোমদের মতামত প্রাধান্য দেওয়া হবে বলে জানান কোচ বাছাই কমিটির বিশেষ সদস্য সাইদ হাসান কানন। হামজা সমিতদের দায়িত্ব নিতে ইউরোপ, আমেরিকা এবং এশিয়া থেকে বাফুফেতে আবেদন করেছেন প্রায় 250-র উপরে কোচ। তবে সেখান থেকে একটি শর্ট লিস্ট করার জন্য কমিটি করে দিয়েছে ফুটবল ফেডারেশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সেই কমিটির সদস্য সাইদ হাসান কানন। তার কাছ থেকে আমরা জানবো এই কোচদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা করতে তারা আসলে কোন বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন। মিটিংয়ে আমরা দেখি সবগুলো সিভি দেখব, প্রায়োরিটি বেসিসে আমরা আমাদেরকে স্কোরিং করতে বলেছে। ছোট করে একটা ছোট্ট আকারে 30 জনের ভিতরে শর্ট লিস্ট করে আমরা ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিকে দিব, আলোচনা করে ওইখান থেকে আবার একটা লিস্ট করবে। দেন আফটার ফাইনাল করবে হচ্ছে এসকো মিটিংয়ে ফাইনাল করব। আমরা আমাদের বংশবুদ্ধ প্লেয়ার যারা আসছে, হামজার মতো প্লেয়ার আসছে, এদেরকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আছে কিনা কোচের, সেইটাও দেখবো। বাছাই করার ক্ষেত্রে কোন জিনিসটা হচ্ছে আপনারা প্রাধান্য দেবেন? ফার্স্ট প্রায়োরিটি হবে প্রো লাইসেন্স আছে কিনা। প্রো লাইসেন্স থাকলে ওদের প্রায়োরিটি থাকবে, এবং বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এইসব কোচদের আমরা প্রায়োরিটি দিব, যেহেতু আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফুটবল কালচারের সাথে মিল আছে। এই ধরনের কোচ আসতে পারলে আমি মনে হয় ভালো হবে। এশিয়ায় কাজ করেছে বা সাবকন্টিনেন্টে কাজ করেছে, এরকম এক্সপিরিয়েন্স যদি কোনো কোচ পান তাদের সঙ্গে হচ্ছে আসলে করবেন কিনা? রেজাল্টের উপর ডিপেন্ড করে। এশিয়ায় কাজ করেছে অনেক কোচই আছে, ওদের রেজাল্ট কি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, এবং তাদের লাইসেন্স আছে কিনা, যাচাই বাছাইয়ের বিষয় আছে অনেক। স্যালারি নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই, আমরা দেখবো যে টেকনিক্যালি এবং এক্সপিরিয়েন্স ওদের আসলে কি যোগ্যতা আছে কিনা, এগুলো যাচাই বাছাই করবো আমরা। অর্থনৈতিক ব্যাপারটা টোটালি এক্সকোর উপরে ডিপেন্ড করে, ফেডারেশন এসকো কমিটি করবে। থ্যাংক ইউ ভেরি মাচ কানন ভাই। আমরা কথা বলছিলাম সাইদ হাসান কাননের সঙ্গে। বাংলাদেশের যেই কোচের যে প্রায় 250-র উপরে কোচের আবেদন পড়েছে এবং সেইখান থেকে একটা শর্ট লিস্ট করার গুরু দায়িত্ব পড়েছে তাদের হাতে। তারাই সিদ্ধান্ত নেবেন হচ্ছে এই 30 জনের তালিকা থেকে কারা আসতে যাচ্ছে। তবে একটা ইঙ্গিত মিলেছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার যে কোচ যারা রয়েছেন তারা কিন্তু প্রায়োরিটি পাচ্ছেন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
3 মাসেই শেষ হলো লিয়াম রোজিনিওর চেলসি অধ্যায়। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির টানা 5 হারে এই কোচকে বরখাস্ত করল ব্লুজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা নিশ্চিত করেছে চেলসি, প্রিমিয়ার লিগে কোনো গোল না করে সবশেষ 5 ম্যাচ হারল চেলসি। 1912 সালের নভেম্বরের পর এই প্রথম এমন অভিজ্ঞতার সাক্ষী নর্থ লন্ডনের ক্লাবটি, যার কারণে চাকরি গেছে রোজেনিওরের। গেল জানুয়ারিতে চেলসির সঙ্গে 5 বছরের চুক্তি করেছিলেন এই কোচ, তবে 4 মাস যেতে না যেতেই স্যাক হলেন তিনি। তার অধীনে 23 ম্যাচের 10টিতেই হেরেছে ব্লুজ। এরই মধ্যে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কলাম ম্যাকফারল্যান্ডকে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামগুলো সংস্কারের জন্য এনএসসিকে আহ্বান বিসিবির। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি ইস্যুতে আগামী বোর্ড সভায় তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা। এবং লা লিগায় সেল্টা ভিগোকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে বার্সেলোনা। ইয়ামালের ইনজুরিতে দুশ্চিন্তা। ইপিএলে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের রাজত্ব ম্যানচেস্টার সিটির দখলে। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।